আলোচনার মাধ্যমে আমরা জুলাইকে বোঝার চেষ্টা করছিলাম যে জুলাইকে 2024 জুলাইকে যদি আমরা কিছু শব্দবন্ধে বোঝার চেষ্টা করি তাহলে একই সাথে শোক এবং সাহসের একটা গল্প। কিন্তু সেই শোক এবং সাহসের গল্প 2025 আসতে আসতে এখন 1 বছর হওয়ার আগেই আমরা লক্ষ্য করলাম যেখানে অনেক রকম অর্জনের সাথে কিছু বিসর্জন, কিছু তর্ক বিতর্ক এবং বিক্ষোভ এবং প্রাপ্তি, একই সাথে অনেক রকম স্তব্ধতা, যেটা বললেন আগে, এরকম একই সাথে অনেক কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। অথচ এই আন্দোলনটাকে আমরা যখন আলাদাভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, আমরা দেখলাম যে এই আন্দোলনটা বিচ্ছিন্ন কোনো একটা ঘটনা না যে একদিন সকালবেলা হঠাৎ করে আন্দোলনটা শুরু হয়েছে। এটার একটা অপরাপর একটা পরম্পরা আছে, এটা দশকের পর দশক জনপথের মানুষের যে লড়াইয়ের যে পরম্পরা, সেটারই একটা নতুন ঢেউ। সেই ঢেউটাকে আমরা যখন কলোনিয়াল হিস্ট্রি মানে লেন্সে আমরা অনেক সময় দেখি, আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। কিন্তু আমরা যখন দেখলাম যে 1760-এর জোয়ার বিদ্রোহ থেকে শুরু করে 1771-এর প্রফেশন নসি বিদ্রোহ বা 1831-এর বারাসাত বিদ্রোহ বা নারকেল বেরিয়ার জং বা 1855 সাঁওতাল বিদ্রোহ, 57 সিপাহী বিপ্লব, এমনকি 1922-এর যে সলঙ্গা হত্যাকাণ্ড, আমরা প্রায় ভুলেই গেছি বোধহয় 4,500 লোকের মৃত্যু হয়েছিল সেখানে। 48-এর তেবাকা আন্দোলন, 50-এর টঙ্ক আন্দোলন বা খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড, 52-এর ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযোদ্ধা 71-এর, 1990-এর গণঅভ্যুত্থান, এরপরেও নতুন দেশীয় কানসার, এমনকি এরপরে আমরা শাপলা শাহবাগ এরকম আন্দোলনগুলো দেখেছি এবং এর পরিক্রমায় এসছে 2024-এর এই গণঅভ্যুত্থান। তো এই গণঅভ্যুত্থানটা আমরা যখন কনসেপচুয়ালাইজ করতে গেলাম, নিজেদের মধ্যে গল্প করছিলাম, একটা জিনিস বারবার আমরা ফিরে ফিরে পাচ্ছিলাম যে আসলে মানে জুলুমের বিরুদ্ধে মুসলিমের লড়াই ব্যাপারটা কিন্তু আসলে ভুলে না যাওয়ার লড়াই। আমরা ভুলে যাই সব কিছু, আমরা খুব দ্রুত একটা ঘটনাকে ভুলে নতুন একটা ঘটনায় ঢুকে যাই এবং আমাদের যে মনে রাখা হয় না, আমরা যে অনেক কিছু হারিয়ে ফেলি, এই হারিয়ে যাওয়াটাই এক ধরনের নতুন একটা সংকট তৈরি করে। সেটা মাথায় রেখে আমরা উপলব্ধি করলাম যে এই যে লক্ষ লক্ষ মানুষ এই স্বৈর শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার আমলে যে স্বৈর শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, আহত হয়েছেন, প্রাণ হয়ে গেছেন, এটা নিজের পক্ষে যেটা নথিভুক্ত যে 1400-র মতো আমরা একটা নাম পাচ্ছি, যে নাম আমরা এখন ঠিকমতো জানি না, একটা সংখ্যা মাত্র, সেই সংখ্যার নামগুলোকে অন্তত আমরা যাতে ভুলে না যাই, এটাকে যাতে আমরা স্মারক হিসেবে আইডেন্টিফাই করতে পারি, সেই পরিকল্পনা থেকে এই আলাপটা শুরু হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে মনে রাখবো, মানে আমরা মানুষ মনে রাখে কি হবে, এটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে প্রজন্ম থেকে প্রজন্মে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন আন্দোলনকে বিভিন্নভাবে ছড়াই গেছে, সেটা মনে রাখার নানা রকম প্রক্রিয়াগত পদ্ধতিগত কিছু উপায় আছে। একটা উপায় হচ্ছে মিউজিয়াম বা জাদুঘর। জাদুঘর ব্যাপারটা গ্লোবালি অনেক পরিচিত, আপনারা অনেকে জানেন। আন ফ্রাঙ্কের একটা জাদুঘর খুবই বিখ্যাত নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে, এবং সেখানে আন ফ্রাঙ্কের একটা ছোট্ট মেয়ের একটা ডায়েরির উপর ভিত্তি করে একটা জাদুঘর যেভাবে পুরো হলোকস্টের গল্পটা বলে, সেটা সাংঘাতিকভাবে আজকে পর্যন্ত সম্ভবত প্রতি বছর ওখানে 12 লক্ষ পর্যন্ত ভিজিটার যায়, এবং সেই গল্পের মাধ্যমে কিন্তু বারবার হলোকস্টের যে ট্রমা, সেই ট্রমাটাকে রিকনসাইল করা, সেই ট্রমাটাকে এক ধরনের কীভাবে কালেকটিভ কনসিয়াসে নিয়ে আসা যায়, সেখানে রিকনসাইল করা যায়, সেই প্রক্রিয়ায় আপনি বলেন, কন্টিনিউ করেন। সেই প্রক্রিয়ায় আমরা আন ফ্রাঙ্কের মিউজিয়ামটা রেফার করতে পারি। আমাদের দেশে অনেক মিউজিয়াম আছে, আমি ইচ্ছে করি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে কাজগুলো হচ্ছে সেগুলোকে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। মিউজিয়ামের একটা সংজ্ঞা যদি দেখতে চাই, তাহলে এটা বেসিক্যালি শিক্ষা এবং গবেষণার জন্য জনসম্পৃক্ততার জন্য করা হয়, যেখানে নিদর্শন সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, প্রদর্শন করা হয়। যেমন আমাদের এখানে প্রস্তাবিত একটা গণভবন মিউজিয়ামের কথা হচ্ছে, জুলাই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সরকারের পক্ষ থেকে, সংস্কৃতি মন্ত্রণালয় সেটা কাজ করছেন। কিন্তু এর বাইরে আরেকটা উপায় হচ্ছে মনে রাখার, আরেকটা উপায় হচ্ছে মিনার। মিনার জিনিসটা মূলত স্মৃতিসৌধ বা একটা প্রতিস্থাপনা, যেটা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী যে মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘিরে যে বিভৎসতা এবং তার যে আত্মত্যাগ, সেটাকে আইকনাইজ করার জন্য আমরা সাধারণত মিনার তৈরি করি। এখন মিনার এবং জাদুঘরের মধ্যে দুটা মৌলিক পার্থক্য হচ্ছে, মিনার জিনিসটা একটা ওপেন পাবলিক স্পেস, আর জাদুঘর বা মিউজিয়াম জিনিসটা এক ধরনের টিকেটেড পাবলিকেশন। এটা পাবলিক স্পেস কিন্তু একটা টিকেটেড পাবলিক। মিনার মূলত মানুষকে সম্মান করার জন্য, মনে করার জন্য তৈরি করা হয়, জাদুঘর তৈরি করা হয় এডুকেট করার জন্য, ইনফর্ম করার জন্য। এবং মিনারে গিয়ে আমরা এক একটা অনুষ্ঠান করি, এক একটা তারিখকে ঘিরে আমরা 21শে শহীদ মিনারে যাই, 16 ডিসেম্বর আমরা যেরকম স্মৃতিসৌধে যাই,
দেখুন পাবলিক ইভেন্টগুলো সাধারণত মিনারে করা হয়, আর জাদুঘরের নানা রকম আর্টিফ্যাক্টস বা হিস্ট্রি বা অবজেক্টস এগুলো ডিসপ্লে করা হয়। মিনার জিনিসটা অনেক বেশি সেরিমোনিয়াল, অনেক বেশি পাবলিক গ্যাদারিং প্লেস, এবং মিউজিয়াম জিনিসটা অনেক বেশি এক্সিবিশন। তো এই দুটো পার্থক্য মাথায় রেখে আমরা আইডেন্টিফাই করলাম যে অ্যাকচুয়ালি একটা জাদুঘরের কাজ চলছে, কিন্তু একটা মিনারের কাজ বাকি হয়ে গেছে। এটাকে আমরা আইডেন্টিফাই কীভাবে? সেই জায়গাটা থেকে আমরা গ্লোবালি এই যে হলোকস্ট মিউজিয়ামের কথা বলছিলাম, ঠিক সেরকমই বার্লিনে একটা খুব বিখ্যাত মেমোরিয়াল আছে, বা মেমোরিয়াল বলা হয়, সেটা হচ্ছে বার্লিন হলোকস্ট মেমোরিয়াল। বার্লিন হলোকস্ট মেমোরিয়ালটার মূলত ওটার নিচে একটা মিউজিয়ামও আছে, যে এক সারি একটা খ্রিশ্চিয়ান সেমিট্রির মতো, আপনার সত্যি যদি দেখেন সেমিট্রির মতো, আপনি যখন ওটার পাশ দিয়ে হাঁটতে থাকেন আস্তে আস্তে সেমিট্রির কবরগুলো আপনার মানে উচ্চতার চেয়ে বড় হয়ে যায়, এবং একসময় আপনি ওটার ভেতরে হারিয়ে যান। এবং এটা ঠিক এমন না যে আপনি ওখানে গিয়ে কিছু একটা দেখতে চান, আপনি ওখানে একটা কিছু মনে করতে চান, ওখানে গিয়ে বসতে চান, অনেকে ওখানে গিয়ে এক ধরনের পাবলিক স্পেস হিসেবে ওটা একটা প্র্যাকটিস হয়। সেটা শুধুমাত্র বার্লিনে না, আলাবামায় একটা মিউজিয়াম মেমোরিয়াল আছে, খুবই বিখ্যাত মেমোরিয়াল, ন্যাশনাল মেমোরিয়াল ফর পিস অ্যান্ড জাস্টিস। ওখানে প্রচুর খ্রিস্টানদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, তাদের নানান রকম শারীরিক প্রতীকী উপস্থাপনা আছে, এক একটা মৃত্যুকে তারা আইকনাইজ করছিল, এক একটা শরীরের যে ওজন, একটা মানুষের মারা গেছিল তাদের ওজনে একটা করে বড় মানে আইকনিক একটা রেক্টেঙ্গেল ঝুলিয়ে রাখা হয়েছে। তো ওখানেও কিন্তু একটা পাবলিক স্পেস, মানুষ ওখানে যায়, গ্যাদারিং করে, বসে, মনে করে। ঠিক এরকম আরেকটা মেমোরিয়াল আছে আপনার মেক্সিকোতে, মেমোরিয়াল ফর ভিকটিমস অফ ভায়োলেন্স। তো ওই ভিকটিমস অফ ভায়োলেন্স দেখতে অনেকটা পার্কের মতো, আপনারা ছবিটা দেখবেন, জিনিসটা দেখতে অনেকটা পার্কের মতো মনে হয়, আমি জানি না ছবিটা দেখা যাচ্ছে কিনা। এবং সেইখানে বড় বড় লোহার মানে দেয়ালে নানান কিছু লেখা আছে, তাদের বিভিন্ন রকম স্মৃতি, কথা, অনেক কিছু লেখা আছে। এবং এটাও কিন্তু একটা পাবলিক স্পেস। তো আমি এখানে প্রথমে এই জিনিসটা আমরা নিজেরা বোঝার চেষ্টা করলাম যে আমরা কি আসলে আরেকটা মিউজিয়াম রিপ্রেজেন্ট করছি, নাকি আমরা আসলে একটা স্মারক তৈরি করতে চাচ্ছি। তখন আমরা রিয়েলাইজ করলাম যে তাহলে জুলাইকে মনে রাখার জন্য আসলে মিউজিয়াম যে কাজটা হচ্ছে, পাশাপাশি স্মারকটা আমরা তৈরি করতে পারি কিনা, এবং সেটা কীভাবে করলে মানে এটা আগানো যায়, সেটা একজন দুজন করে আমরা গল্প করতে করতে, অল্প অল্প করে গল্প করতে করতে আজকে যথেষ্ট মানে বড় একটা সমাগম হয়েছে এখানে। তারপর আমরা এটার চরিত্র বোঝার চেষ্টা করলাম যে এটা চরিত্রটা কী হবে। আমরা যখন দেখলাম যে জুলাইয়ের চরিত্র কী ছিল, জুলাইয়ের চরিত্র ছিল একটা গণচরিত্র ছিল, যেটা আজম যেটা বললেন সুন্দরভাবে, যে গণ বা একই লক্ষ্য অর্জনের জন্য সংগঠিত সমাবেশ, সেটাকে যদি আমরা ইন্সপিরেশন হিসেবে নেই এবং জুলাইকে মনে রাখার জন্য কি করা দরকার সেটার উত্তরে যদি আমরা শহীদ মিনার থেকে একটা ইন্সপিরেশন নেই, যে একটা আলো জ্বালানোর জায়গা, একটা স্মারক হিসাবে ওখান থেকে ফুল দেওয়ার জায়গা, সেরকম একটা জায়গা থেকে যাতে পরের যে যাত্রী, এর পরের যে প্রজন্ম, সেই প্রজন্ম যাতে এখান থেকে উত্তরসূরি হয়ে তাদের নিজের ইন্সপিরেশন, তাদের নিজের সংগ্রামের লড়াইটা জারি রাখতে পারে। সেইখান থেকে আমাদের এই 26শে জুলাই স্মরণে গণমিনারের প্রস্তাবনা। এবং এই গণমিনারে আমরা মূলত যে জায়গাটা আইকনাইজ করার জন্য খোঁজার চেষ্টা করলাম, যে জনপদের শতবর্ষের যে সংগ্রাম, শুধুমাত্র 24-এর ব্যাপার না, যে প্রায় 280 বছরের যে আমি সংগ্রামে কিছু রেফারেন্স দিলাম, এইটাকে কিভাবে আমরা ওখানে রেপ্লিকেট করতে পারি। জুলাই হচ্ছে এই চলমান একটা পরম্পরার একটা পর্যায়, মাত্র বলছি না, একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, ওটা একটা মার্কিং পয়েন্ট, কিন্তু এটার একটা চলমান প্রক্রিয়ার একটা অংশ। এটা সামনে হয়তো আমাদের আরো অনেক রকম আন্দোলন সংগ্রাম চলছে, মানুষের মুক্তির লড়াই। তো সেটার জন্য আমরা দুইটা উপাদান আইডেন্টিফাই করলাম, যে আমরা যদি একটা মেমোরিয়াল করতে চাই, তার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিছু দেওয়াল তৈরি করা দরকার, যে দেওয়ালে আমাদের পরম্পরার চিত্রগুলি তুলে ধরা যায় কিনা। এবং সেই দেওয়ালে আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আমাদের সারা বাংলাদেশে দীক্ষিত দলে এরকম প্রচুর দেয়াল ছড়িয়ে আছে। আমি এই জায়গাটার ঠিক নাম ভুলে গেছি, এই জায়গাটা কোথায় হচ্ছে, ফুলছড়ি, কোন জায়গা ছিল, কোন জায়গা, রংপুরের ফুলচৌকি জায়গায়, ফুলচৌকি এলাকার আপনি দেখেন 1760 থেকে 1783 সালের একটা যুদ্ধের একটা বর্ণনা দেয় একটা দেয়াল। এবং সারা বাংলাদেশ কিন্তু দীক্ষিত হবে ছোট ছোট দেয়াল বিভিন্ন জায়গায়। আমাদের এখানে বাহাদুর শাহ পার্ক আছে, মানে যেটা 1857 অনেক কিছু মনে করা যাচ্ছে। আমার ব্যাপারটা অনেক দীক্ষিতভাবে ছড়াই ছিটায়। সেই জায়গা থেকে দেয়ালটাকে সিরিয়ালি 200-250 বছরের দেয়াল চিত্র নিয়ে আসা যায় কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা আইডেন্টিফাই করলাম। এবং আরেকটা জিনিস দেখলাম যে এই যে 1400 মৃত্যু, এই 1400 মৃত্যুর মধ্যে শুধুমাত্র ছাত্র একজন আছেন, একজন অফিস বিয়ারার আছেন তা না, এর মধ্যে একজন ফল বিক্রেতাও আছেন, একজন মৎস্য ব্যবসায়ী আছেন। এই 1400 মানুষকে কিন্তু আমরা আসলে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা পেলাম, যে এই 1400 মানুষকে আমরা কিভাবে তাদের প্রত্যেকের নাম, জন্মসন, যেটা সরকারি নথিভুক্ত,
সরকার যেটা অলরেডি ইনভেস্টেড করেছে সেইখান থেকে নিয়ে আমরা নিজেরা কোনো কিছু প্রস্তাব করছি না, এবং সরকারের এখানে নাম্বারটা কম বেশি হতে পারে, সেই সুযোগটা রেখে আমরা তাদের জন্ম এবং মৃত্যুর সময় এবং তার প্রফেশন কী ছিল, তার নাম কী ছিল, সে কোথায় মারা গেছে, এইটুকু তথ্য যেটুকু সরকারের কাছে নথিভুক্ত আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা কিছু মানে রিলিফ বা শিলালিপি তৈরি করতে পারি। তো এখান থেকে প্রশ্ন আসলো কোথায় করবো। আজম যেটা বলছেন বিজয় সরণির ব্যাপারটা আলোচনা তিনজন এসেছিল, যেখানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে গণভবন পর্যন্ত যে রাস্তাটা বিজয় সরণি, সেই বিজয় সরণিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। আপনারা যদি মনে থাকে 5ই অগস্ট বা 4ই অগস্ট কিন্তু ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে রাজনৈতিক চরিত্র ছিল এই রাস্তাটা। সেইখান থেকে আমরা দেখলাম যে মিছিলের মুখ ছিল আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবনের। ওই রাস্তাটাকে এক ধরনের মানে মেটাফরিক্যালি বা রূপকথাও একটা ওই জায়গাটাকে আইডেন্টিফাই করলাম আমরা, এবং সেটা করে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করতে গিয়ে দেখলাম, আপনারা যদি মানচিত্রে দেখেন এখানে যে গুগল ম্যাপের ব্যবহার করা হয়েছে, বাম দিকের কোনাটা হচ্ছে আপনার যেটা চন্দ্রিমা দিকে গেছে, আর ডান দিকের চৌরাস্তাটা হচ্ছে আপনার র্যাঙ্ক ভবনের চৌরাস্তা দিকে গেছে। এর মাঝখানে বিজয় সরণির যে রাস্তাটা, এই রাস্তাটার আমরা ম্যাপ মানে যতটুকু জোগাড় করা যায় দেখলাম। উত্তর দিকে আছে আপনার ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, দক্ষিণ দিকে আপনার নব থিয়েটার এবং মিলিটারি মিউজিয়াম আছে, বাম দিকের একদম শেষ মাথায় আছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থাকাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হিসেবে আসলো, কারণ মেট্রো স্টেশন থাকা মানেই হচ্ছে যে কোনো গণমানুষের অ্যাক্সেসিবল হওয়া। তো এই পুরো জায়গাটায় এখন একটা প্যারেন্ট ল্যান্ড, একটা পার্কের মতো আইল্যান্ডের মতো আছে, যেখানে কিছু গাছ বিক্ষিপ্ত হবে, কিছু গাছ আছে। সেই জায়গাটায় আমরা দেখলাম যে এখানে কোনো ওয়াকওয়ে, আপনারা লাল যে দাগটা দেখতে পাচ্ছেন, এখানে যদি কোনো একটা ওয়াকওয়ে করা যায় এবং ওই শিলালিপির জায়গাগুলো যদি সাদা যে একটা ছোট লম্বা রেক্টেঙ্গেল আছে, ওখানে যদি সারি শিলালিপি পাওয়া যায়, তাহলে এখন যে গাছগুলো আছে, যে প্রাণ প্রকৃতি আছে, তাকে কোনোভাবেই ডিস্টার্ব না করে বরঞ্চ আরও কিছু গাছ লাগিয়ে আরও কিছু জায়গাটাকে মানুষের অ্যাক্সেসিবল করা। এটা কোনো বাউন্ডারির ভিতরে না যে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। আপনি মেট্রো স্টেশন থেকে নেমে এক মাথা থেকে আপনার থেকে চলে যেতে পারবেন, ওখানে পাথরে কিছু নাম লেখা থাকবে, আপনি পাথরে কিছু মানে সংগ্রামী ইতিহাস লেখা থাকবে। এইভাবে আমরা জিনিসটা নিয়ে আগানো শুরু করলাম, এবং পরবর্তীতে আমরা কিছু স্কেচ করে আমাদের কিছু বন্ধু এখানে সহযোগিতা করছেন, তারা আমি জানি না এখানে এসে বলছেন কিনা এখনো, তারা কিছু স্থপতি বন্ধু কিছু সহযোগিতা করছেন, তারা কিছু স্কেচ করেছেন, এবং তার ভিত্তিতে আপনারা যদি দেখেন ডান দিকে হচ্ছে সংসদ ভবনের দিকে, এই মুখটা হচ্ছে, এই ছবিটার মুখটা হচ্ছে ডান দিকে সংসদ ভবন এবং গণভবন, আর একদম নিচের দিকে বাম দিকের কোনাটা হচ্ছে র্যাঙ্কস করা, আর রাস্তার বাম পাশে, এই ছবিটার বাম পাশে মিউজিয়াম বা নবম। এই জায়গাটা ধরে যদি আমরা একটা ওয়াকওয়ের মতো করতে পারি, আর বাম দিকে যদি শিলালিপি করতে পারি, ওয়াকওয়ের ডান পাশেই হচ্ছে কিন্তু লিঙ্ক রোডটা, যেখান থেকে আমাদের ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে যে লিঙ্ক রোডটা ঢুকে ওইদিকে চিনমন্ত্রী পুরানো বৃহত্তর পাশ দিয়ে চিনমন্ত্রীর দিকে চলে যায়। তো এই স্কেচটার উপর ভিত্তি করে আমরা কিছু একটু কি কষ্ট করে কেউ বাতিটা বন্ধ করবেন, শুধু এই কয়েকটা ইমেজের জন্য। এখানে কি কেউ শুনতে পাচ্ছেন? একটু যদি বাতিগুলি বন্ধ করেন তাহলে এই ছবিটা দেখাই যাবে না। এখানে কয়েকটা ছবি দেখাবো। বরুণদা বাইক একটু জাস্ট বন্ধ করুন। এই কয়েকটা লাইট ফ্যানগুলো ছেড়ে দেয়। অসুবিধা নেই, আমরা কাছে বুঝতেই পারি। ঠিক আছে, প্রজেক্টরটা দেন। আমরা খুব যে সংগঠিত তা না, আমরা অসংগঠিত ভাবেই আপনাকে জানি। আপনারা আচ্ছা, আমরা এই আমরা ছবিটা আসতে আসতে সফট করার মাঝে আপনাদেরকে কিছু হ্যান্ড আউট নিয়ে এসেছি আর কি, শেয়ার করে আপনারা সবাই একটু শেয়ার করে দিন। নিজেরা একটু শেয়ার করুন। আসুন। সকলের দিয়ে দেবেন।
তো আমরা যেখানে ছিলাম এই রাস্তাটা আমরা কিছু ভিজুয়ালাইজেশনে করার চেষ্টা করছিলাম, কিন্তু আচ্ছা, তো এই দেয়াল যেটা বলছিলাম, মানে এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে চন্দ্রিমার দিক থেকে র্যাঙ্কস ক্রসিং এর দিকে তাকানো। এই দেয়ালগুলোর কথা বলছি, এই দেয়ালের যে শিলালিপির কথা বলছি, যেটা আমাদের 280 বছর যে সংগ্রামের ইতিহাস, এটার কিছু রিলেট। এবং এটা ভবিষ্যতে, এটা এখনই আমরা প্রস্তাব করছি না, এটা আমরা আমরা প্রস্তাব করছি ভবিষ্যতে হয়তো এটাকে একটা মাল্টিপারপাস স্পেস হিসেবে সেকশনে দেখা যাচ্ছে মাল্টিপারপাস স্পেস হিসেবে ডেভেলপ করা যাইতে পারে। মাটির তলায় হয়তো নানান রকম অনুষ্ঠান করার ব্যবস্থা হইতে পারে এবং নানা রকম এক্সিবিশনের ব্যবস্থা হইতে পারে। আর উপরে হয়তো ওই মানে সিমেট্রি কনসেপ্টে যে বনমিনারের যে আইডিয়াটা বলা হচ্ছে সেটা থাকতে পারে। আর রাস্তার দিক থেকে আমরা যখন দেখবো চন্দ্রিমার দিক থেকে র্যাঙ্কস ক্রসিং এর দিকে গেলে, তখন এই যে 1400+ যে শিলালিপির কথা বলছি, যেখানে কিনা সবার প্রত্যেকের নাম, ঠিকানা, মানে তার মৃত্যু, জন্ম সাল, মৃত্যু সাল, পুরো জিনিসটা যাতে কভার করা যায়, সেইটা লাইটে কিভাবে থাকতে পারে। এবং আমাদের একটা ইচ্ছা হচ্ছে এটা মানে রাতের বেলা, মানে ওখানে একটা আলোর কাজ থাকবে, কিছুক্ষণ পর পর ওই পুরো রাস্তাটা কিন্তু ট্রাফিক অনেকক্ষণ আটকায় থাকে, পুরোটা ট্রাফিক থাকে, তো ওখানে একটা আলোর কাজ করানোর একটা প্রস্তাব করছি, যেখানে কিনা হয়তো একটা লাল আলো জ্বলো সবুজের মধ্যে লাইট শো ঠিক না। এবং এটা করতে গিয়েও আমরা কতগুলো পরিবেশ সংক্রান্ত ব্যাপার আমরা একটু চেক করছি, যাতে এটা কোনোভাবেই এক্সিস্টিং গাছে যে আপনার যে পশু পাখির যে সমাগম হয় বা তাদের বসত আছে সেখানেও যাতে ডিস্টার্ব না হয়, সেটার জন্য একটা সার্টেন লিমিটেড মানে নিচের দিকটাই শুধু লাইটটা প্রস্তাব করছি। এবং সেটা নিয়ে আমরা অলরেডি পরিবেশ বা স্টক এই ব্যাপারে যুক্ত হয়েছে এই কনসালটেশন। এর সাথে আপনার এটা যদি রাস্তার দিক থেকে দেখেন, মানে এটা যদি নবদ্বীপের দিক থেকে আপনি পুরোনো এয়ারপোর্টের দিকে মুভ করেন, তাহলে মাঝখানের আইল্যান্ডটা, সামনের যে গ্রিনটা দেখতে পাচ্ছেন মাঝখানের আইল্যান্ডটা, দিনের বেলা সারি সারি গাড়ির পিছনে এরকম স্টোন দেখা যাবে যেখানে নাম থাকবে মানুষের, এবং রাতের বেলা আবার ওই একই রাস্তাটা এরকম। তো এরকম একটা জায়গা থেকে আমরা বনমিনারটা প্রস্তাব করছি এবং আমরা আশা করছি যে আপনাদের সবার সহযোগিতা এবং সবার